প্রিয় দর্শক, শুভ সকাল। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবীটাই অনেক সুন্দর থাকে, আর স্বাস্থ্য খারাপ থাকলে কোনো কিছুতেই মন বসানো যায় না এবং কোনো কিছুই ভালো লাগে না। তাই আপনাদের স্বাস্থ্য যেন আরেকটু ভালো থাকে, সেই প্রচেষ্টায় আমি ডক্টর শ্রাবণ তৌহিদা একেবারে নতুন একটি শো নিয়ে হাজির হয়েছি দেশ টিভির পর্দায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এবং সেই বিষয়টি হচ্ছে হৃদস্পন্দন জনিত রোগ ও এর চিকিৎসা। আর পরামর্শ দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন অনারেবল স্যার ডক্টর আব্দুল্লাহ আল জামিল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড হার্ট রিদম, আজগর আলী হাসপাতাল। এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা কিন্তু পরামর্শের জন্য ফোন করতে পারেন, আপনাদের যাবতীয় সমস্যা নিয়েও কথা বলতে পারেন। আর সেই ফোন নম্বরগুলো হচ্ছে 83325098, 83327754 এই নাম্বারে। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেই প্রচেষ্টায় চলে যাচ্ছি আমাদের অনারেবল গেস্টের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আমরা আজকে কথা বলবো হৃদস্পন্দন জনিত রোগ এবং এর চিকিৎসা নিয়ে। তো প্রথমেই জানতে চাই যে হৃদস্পন্দন জনিত কোন কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? হৃদস্পন্দনের যে সমস্যাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর প্যালপিটেশন বলে, যেটা বুক ধরফর করে, বুক কাঁপে, এই ধরনের সিমটম নিয়ে বেশি আসে। আর এই সিমটমের জন্য বিভিন্ন ধরনের রোগ কারণ। যাদের হৃদস্পন্দন কমে যায় তারাও এটা ফিল করে যে এটা কাঁপছে। মানে আমরা তো সাধারণত হৃদস্পন্দন অনুভব করি না, ভিতরে এটা অটোমেটিক চলছে। যখনই অনুভব করব তখনই হচ্ছে এটাকে সমস্যা হিসেবে আমরা দেখছি, তখন এটা সমস্যা হিসেবে দেখে আমরা, তো ওটাকেই বলা হয় প্যালপিটেশন। ওকে। আর যাদের খুব দ্রুত হয় তারাও এটা ফিল করে, একই ধরনের বলে যে বুক ধরফর করে। রাইট, আমরা মেডিকেল টার্মে যেটাকে বলি ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া। ধীর গতি যেটা সেটা হলো ব্র্যাডিকার্ডিয়া, যেটা দ্রুত গতি সেটা হলো ট্যাকিকার্ডিয়া। তো নরমাল হার্ট রেট আছে যেটা 60 থেকে 100 পর্যন্ত নরমাল। যাদের 60 নিচে যায় তাকে ব্র্যাডিকার্ডিয়া বলে, যাদের 100 এর উপরে যায় তাদেরকে ট্যাকিকার্ডিয়া বলা হয়। তো তারপরেও 50 নিচে না গেলে ক্লিনিক্যালি খুব একটা আমরা সিগনিফিকেন্ট ধরি না। ওদিকে 120 পর্যন্ত কোনো প্রবলেম করে না। সাধারণত যাদের প্রবলেম হয় তাদের 40 নিচে চলে গেলে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে, রিপিটেড হতে থাকে। আর যাদের দ্রুত হয় এদের সাধারণত 140-150-র উপরে না গেলে খুব একটা ঝামেলা হয় না। আর এই রোগীগুলা হয় বারবার অজ্ঞান হয়ে যায় এরকম নিয়ে আসে, এগুলো সাধারণত ধীর গতি যাদের হয়। আর দ্রুত গতি যাদের, এদের খুব প্যালপিটেশন ফিল করে, কেউ কেউ এই প্যালপিটেশনের সাথে চেস্ট পেইনও ফিল করে, শ্বাসকষ্ট অনুভব করে। এই ধরনের সিমটম নিয়ে ওনারা আসেন। আর চিকিৎসাও নির্ভর করে কোন ধরনের রোগ তার উপর, এটা আমরা পরে আলাপ করব। আচ্ছা, এই যে ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া নিয়ে যখন আপনাদের কাছে আসে প্রথম রোগী, তখন আপনারা তার ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে সাথে মানে ডায়াগনোসিস করার জন্য আর কি কি করেন? একটা তো সিমটম ডায়াগনোসিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে রোগী যে বলছে তার অসুবিধাটা, এটা দ্বিতীয় হলো যে আমরা শরীর পরীক্ষা করে কিছু ইনফরমেশন পাই, যে পালস দেখে কিছু পাই, হার্ট অসকালটেট করে কিছু পাই। তার সাথে আমরা সাধারণত এই ধরনের রোগীদের কিছু হরমোনজনিত কারণে হয় সেজন্য কিছু ব্লাড টেস্ট করি। আচ্ছা। যেমন থাইরয়েড হরমোন এক্সেস বা কমে গেলে হৃদস্পন্দনের ঝামেলা হয়। সেই সাথে রক্তের যে লবণ, বিভিন্ন ধরনের লবণ, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ইলেকট্রোলাইটস বলি আমরা, এবং যে ট্রেস এলিমেন্ট আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলার তারতম্য হলেও হৃদস্পন্দনের ঝামেলা হয়। এগুলো আমরা একটু টেস্ট করি। আর সেই সাথে ইসিজি তো মাস্ট করতেই হবে। ইসিজির সাথে আমরা ইকোকার্ডিওগ্রাফি করি যে তার স্ট্রাকচারাল কোনো হার্ট ডিজিজ আছে কিনা। সেটা হতে পারে যে আগে কখনো হার্ট অ্যাটাক হয়েছিল, তার থেকে হার্ট ফাংশন ঝামেলা হয়েছে, অথবা জন্মগত কোনো রোগ আছে কিনা। আচ্ছা, এগুলা দেখা হয়, এগুলা প্রিলিমিনারি টেস্ট করা হয়। সিমটম অনুযায়ী কারো কারোকে আমরা ট্রেডমিল টেস্ট করি, ইটিটি যেটা, যে ট্রেডমিল মেশিনে হাঁটবে সাথে ইসিজি হবে। কারো কারোকে আমরা ওষুধ দিয়ে স্ট্রেস টেস্ট করি আর কি, ডোপামিন স্ট্রেস টেস্ট অথবা ডাইপিরানোল স্ট্রেস টেস্ট। এগুলো দিয়ে আমরা এই হার্টের কার্যকারিতা এবং রক্ত সঞ্চালনের ঝামেলার কারণে হৃদস্পন্দনের ঝামেলা হয় কিনা এটা আমরা নিরূপণ করি। আর সেই সাথে এইগুলো যখন সবই নর্মাল থাকে এবং আমরা ডকুমেন্টেড যে ইসিজিতে তার প্যালপিটেশন আছে, সেই ধরনের রোগীদের আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করি। আচ্ছা, এটা হলো যে হার্টের মধ্যে আমরা
ক্যাথেটার, ইলেকট্রোড সহ ক্যাথেটার আছে বিভিন্ন ধরনের, সাধারণ ভাষায় যেটা তার বলা হয় আর কি। 4-5টা ক্যাথেটার আমরা হার্টে বিভিন্ন জায়গায় প্লেস করি, করে বিভিন্ন জায়গা থেকে স্টিমুলেশন দিই। আমাদের একটা যন্ত্র আছে স্টিমুলেটর, ওটা দিয়ে স্টিমুলেট করে আমরা দেখি যে কোন দিক থেকে কোন দিকে যায়, অ্যাবনর্মাল কোনো পাথওয়ে আছে কিনা। আমরা সেটা থেকে নিরূপণ করে অ্যাবনর্মাল জায়গাটা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি অ্যাপ্লাই করে ওটা পুড়িয়ে দিই। আর এই রেডিও ফ্রিকোয়েন্সি জিনিসটা আসছে হলো রেডিও থেকে। এক সময় যে অ্যান্টেনা দিয়ে বড় বড় রেডিও ইউজ, এখন তো ট্রানজিস্টার, আগে ট্রানজিস্টারের আগে যে রেডিও ছিল, সেই সময় ওই অ্যান্টেনার তার বাঁধতে যে অনেকের হাত পুড়ে যেত। যেহেতু ফ্রিকোয়েন্সি ইন্টারফেসের টিস্যু যখন লাগে তখন ওখানে হিট প্রডিউস হয়, তো পড়ে যেত। ওইখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি জিনিসটা কিন্তু মানুষের মাথায় আসে। বিজ্ঞানীরা এটাকে এখন চিকিৎসায় ব্যবহার করে। যেমন আমরা হার্টে ইউজ করি, এরকম টিউমার অ্যাবলেশনের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, যেমন লিভার টিউমারও ইউজ করে, কিডনি টিউমারে ইউজ করা হয়। তো এই এনার্জি অ্যাপ্লাই করে ওই জায়গাটা পুড়িয়ে দিলে তার এইটা আর কোনোদিন হয় না। এটা বিশেষ করে যাদের ট্যাকিয়ারিথমিয়া হয়, দ্রুত তাদের ক্ষেত্রে আমরা ডিভাইস দিই। ডিভাইসের মধ্যে পেসমেকার, যেটা যখনই হার্ট স্পন্দন মিস করে বা গ্যাপ পড়ে তখন এটা করে। আর যাদের কমপ্লিট হার্ট ব্লক থাকে, যে দুইটা অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং দুইটা নীলার মাঝখানে যে ব্যারিয়ার আছে, একটাই মাত্র রাস্তা যাওয়ার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটাতে যখন বাধাপ্রাপ্ত হয় ওটাকে আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক, তখন পেসমেকার দিয়ে আমরা হার্টটাকে সচল রাখি আর কি। আচ্ছা, এই যে ট্যাকিয়ারিথমিয়া এবং ব্র্যাডিয়ারিথমিয়া, এর বাইরেও তো স্যার হৃদস্পন্দনজনিত আরো অনেক রোগীরা আসেন আপনাদের কাছে, সেগুলো একটু যদি এক্সপ্লেইন। সেগুলো হলো যে এক্সট্রা সিস্টোলি বলি আমরা, বা অতিরিক্ত স্পন্দন হয়, যেটা একটা রিদমিক ওয়েতে তো হার্ট বিট করে, এর মাঝে হঠাৎ হয়তো একটা এক্সট্রা বিট চলে আসে। সেটা হার্ট কন্ট্রোল করার জন্য যেমন কতগুলো জায়গা আছে, যে এসএ নোড হলো ন্যাচারাল পেসমেকার, এটা অলিন্দের একদম উপরের দিকে থাকে, ওখান থেকে ইলেকট্রিসিটি অ্যাক্টিভিটি হয়ে পুরো হার্টটাকে কন্ট্রোল করে। এর বাইরে যখন অন্য ফোকাস থেকে কোনো ইরিটেশনের কারণে কোনো একটা বিট আসে, এটা তখন নর্মাল এটাকে ইনহিবিট করে দিয়ে হার্টটাকে টেক ওভার করে নেয়, এটি এক্সট্রা সিস্টোলি বলা হয়। এটা কি যখন নতুন শুরু হয় একটা মানুষের, তখন সে থাম্পিং একটা ফিলিং, যে এখানে কি যেন হঠাৎ একটা নাই হয়ে যায়, অথবা একটা বিট মিস করেছি, এই ধরনের কমপ্লেন করে। এই জিনিসগুলো হয়। এটা হলো যে অ্যাট্রিয়াম থেকে যেগুলো হয়, অলিন্দ, যে ওখান থেকে যখন এক্সট্রা সিস্টল হয়, এদের বেশিরভাগ কারণ হলো বেনাইন, কোনো ক্ষতি করে না বেশিরভাগ ক্ষেত্রে। ওইগুলো হয় যারা এক্সেসিভ স্মোক করে, এক্সেসিভ অ্যালকোহল কনজিউম করে, অথবা এক্সেসিভ টি কফি খায়, অথবা হার্টের বাইরের কোনো হরমোনজনিত কারণে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে এদের এটা বেশি হয়। আর এগুলো কারেক্ট করলে এটা ঠিক হয়ে যায়। আর যাদের ভেন্ট্রিকল থেকে হয়, নিলয় থেকে যেটা হয়, এখানে সাধারণত রক্ত সঞ্চালনের সমস্যার থেকে এটা বেশি হয়। আরেকটা হয় হলো যে নর্মাল লোকেরও হয় অল্প স্বল্প, কেন হয় এক্সাক্ট কারণ জানা নেই, বিশেষ করে যারা একটু এজেড তাদের এটা বেশি হয়, এবং এটা কোনো ক্ষতি করে না। সো নরমাল আর কোনটা অ্যাবনরমাল সেটা তো একটা পেশেন্ট কখনো বুঝতে পারবে না, সেটা আপনাদের কাছে আইসেই পেশেন্ট তার ফিলিংসটা বলতে পারবে। এক্স্যাক্টলি স্যার, আপনি কজগুলো বলছিলেন, তো আমি যদি শুরু থেকেই বলি যে ট্যাকিয়ারিথমিয়া, ব্র্যাডিয়ারিথমিয়া, একটোপিক যেটা বললেন, সবগুলোরই কজ যদি একটু এক্সপ্লেইন করতেন। সবগুলো কজের মধ্যে বেশিরভাগ কভার হয়ে গেছে। ব্র্যাডিয়ারিথমিয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিয়াক কজের মধ্যে যে এসএ নোড, যেটা ন্যাচারাল পেসমেকার, এটা নিজেই ডিজিজড। এটা সাধারণত এজেড পার্সেন্টে বেশি হয়, এবং এখান থেকে যে সেলফ যে অটো জেনারেটেড যে ইম্পালস তৈরি, এটাতে গন্ডগোল হয়। তখন হয় দ্রুত স্পন্দন হয়, অথবা এটা কমে যায়। তো কমে যাওয়াটাই ব্র্যাডি হিসাবে আসে, যে এটা বিটি করতেছে খুব স্লোলি, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া বলি আমরা, যে খুব অল্প, 50-এর নিচে নেমে গেছে। আর যে চলতেছে হঠাৎ একটা গ্যাপ পড়ে যায় বেশ লম্বা, 3-4-5 সেকেন্ড, তখন রোগী হঠাৎ মাথা চক্কর দিয়ে পড়ে যায়, আবার ফিরে আসে, হার্টবিট ঠিক হয়ে যায়, জ্ঞান ফিরে আসে, এই জিনিসটা হয়। এটা হলো ওখানে। আরেকটা হলো যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাওয়ার যে রাস্তা, ওখানে একটা নোড আছে, এটাকে বলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। ওইখানে একটা সার্টেন ডিলে হয় ন্যাচারালি, যাতে আগে অ্যাট্রিয়া দুইটা কন্ট্রাক্ট করে,
ব্লাডটাকে ভেন্ট্রিকলে পাঠায়, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করার আগে ওখানে একটা পজ হয়। ওই পজটা দেওয়ার কারণ হলো যাতে ভেন্ট্রিকলটা ব্লাড ফিল আপ হয়, তারপরে আবার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে। এই যে ডিলে যে জায়গাটাতে হয়, জাংশনাল টিস্যু বলি আমরা, এই ডিলেটা যখন অতিরিক্ত ডিলে হয়ে যায়, এখানে কন্ডাকশনে বাধাপ্রাপ্ত হয়, তখন গ্যাপ পড়ে। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক হলে যে একদমই যায় না ইলেকট্রিক্যাল ইম্পালস, পুরা ওখানে বাধাপ্রাপ্ত হয়। তখন হার্ট তার নিজস্ব কোনো একটা ফোকাস থেকে ন্যাচারাল মানে অটোমেটিক জেনারেট করে হার্টবিট হয়। সেটা সাধারণত 60 নিচে থাকে। যদি একটু আরও ভেন্ট্রিকুলার মাসল থেকে আসে সেটা তাহলে 40 নিচে চলে যায়। তখনই তাদের খুব প্রবলেম, একটু নাড়াচাড়া করলে অজ্ঞান হয়ে যায়। শুয়ে বসে থাকলে খুব ঝামেলা হয় না, এবং এরা রিকারেন্ট বারবার অজ্ঞান হয়ে যাওয়ার ইতিহাস নিয়ে আমাদের কাছে আসে। তো এই ধরনের রোগী, এগুলো হলো হার্টের নিজস্ব কারণে। আর এই কারণগুলো হার্টের বাইরের রোগের কারণে ইনফ্লুয়েন্স হতে পারে। তার মধ্যে একটা হলো যে থাইরয়েড ফাংশন যদি কমে যায়, হাইপোথাইরয়েড বলে, এতে হাইপোথাইরয়েড এসএ নোডের ফাংশন কমিয়ে দেয়, হার্ট রেট কমে যায়, যে থাইরয়েড হরমোন শরীরে কম। আর হলো যে এর কারণে অনেক সময় ব্লকও তৈরি হয়। তাছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যদি পটাশিয়াম খুব হাই হয়ে যায় অথবা খুব কমে যায়, তাহলেও হার্টবিট কমে যায় এবং রোগী এরকম সিমটম নিয়ে আসে। তখন ইলেকট্রোলাইট কারেক্ট করলে ঠিক হয়ে যায়। এটা সাধারণত রেনাল ফেলিওরের পেশেন্টদের বেশি হয়, কিডনি রোগী যায়। আর হলো যে মাসলের নিজের যদি রোগ হয়, যেটাকে আমরা মায়োকার্ডাইটিস বলি, যে সাধারণত বেশিরভাগ এটা ভাইরাল ইনফেকশন থেকে হয়। স্পেশালি এখন যেহেতু করোনা ভাইরাস মায়োকার্ডাইটিস খুব করে এবং তার কারণে হৃদস্পন্দনের ঝামেলা নিয়ে আসে। আবার করোনা ভাইরাস আর্টারিতে যে প্লাক তৈরি হয়, চর্বি জমে, ওগুলাকেও ক্র্যাক করে দিয়ে ফাটিয়ে দেয়। ফাটিয়ে দিলে ওখানে থ্রম্বাস ফর্ম করে বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। আমরা ফার্স্ট প্রেজেন্টেশন করোনা পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসছে প্রায়ই পাচ্ছি আমরা। নাওএডেজ তো এটা অনেক বেশি হার্ট অ্যাটাক এন্ড অলসো ব্রেন স্ট্রোক নিয়ে আসে। হার্ট অ্যাটাক নিয়ে আসছে, জানা নাই কি হচ্ছে, আমরা তো ইমার্জেন্সি এনজিওপ্লাস্টি করে ফেলতেছি, রেট্রোগ্রেডলি দেখে যে এটা করোনা পজিটিভ। এক্স্যাক্টলি স্যার, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনটা এখনো রয়েছে বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে আমি আরো ডিটেইলস কথা বলবো, কিন্তু আমরা কথা বলছিলাম যে ব্র্যাডিকার্ডিয়ার কজগুলো নিয়ে। এবার একটু ট্যাকিকার্ডিয়ার কজগুলো, হার্টের কজ এবং হার্টের বাইরের কজ। ট্যাকিকার্ডিয়ার কজ যেটা বলছিলাম যে এসএ নোডের নিজস্ব রোগের কারণে কমে না, যে বেশিও হতে পারে। এর কমনেস্ট একটা ফর্ম হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা মানে খুব ইরেগুলার হার্টবিট হয়। আরেকটা হলো যে সাইনাস ট্যাকিকার্ডিয়াও হতে পারে, যে খুব দ্রুত হয়, যে 120-এর উপরে থাকে সবসময় পারসিস্টেন্টলি। অথবা আরেকটা ঘটনা হলো যে এভি নোডের আশেপাশে একটা শর্ট সার্কিট মতো আছে, যেটাকে আমরা বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল ট্যাকিকার্ডিয়া, এভিএনআরটি, রিএন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়া। তো এইটাতে ওই জায়গাতে ইলেকট্রিসিটি ঘুরতে থাকে এবং খুব দ্রুত স্পন্দন হতে থাকে, এটাকে আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা এভি নোডের জন্য হতে পারে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার এক্সেসরি পাথওয়ে থাকে অনেক সময়, যে এভি নোড নর্মালি থাকা শুধু এর মধ্যে দিয়ে যাওয়ার কথা, কিন্তু এক্সেসরি আলাদা টিস্যু থাকে যেখান দিয়ে ওই ইনসুলেটর পাশ দিয়ে যায়। এটা প্রি এক্সাইটেশন বলি আমরা। কমনেস্ট ম্যানিফেস্টেশন হলো ডব্লিউপিডব্লিউ সিনড্রোম, যেটা উল পার্কিনসন হোয়াইট সিনড্রোম। এদেরও এরকম লং সার্কিট থাকে এবং এদের এরকম ট্যাকিকার্ডিয়া হয়। তো এটার বাইরেও তো স্যার আমরা অনেক সময় দেখি যে নরমাল পিপলদের, অ্যাথলেটসদের বা যারা হচ্ছে অনেক বেশি অ্যাংজাইটিতে থাকে, স্ট্রেসে থাকে, তারাও কিন্তু এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যাথলেটদের যেটা হয়, অ্যাথলেটদের সাধারণত হার্টবিট কম থাকে। ওকে, যেমন উদাহরণ হিসেবে অনেক আগে একজন উইম্বলডনে খুব নামকরা টেনিস প্লেয়ার ছিলেন বিয়ন বোর্ক। ওনার রেস্টিং হার্ট রেট থাকতো 40। ওকে, কারণ ওই অ্যাথলেটদের হার্ট রেট ওরা এত ট্রেন্ড থাকে এবং এত থাকে যে ওই 40 বিটসে তার শরীরে এক্স্যাক্টলি। সো আমরা অ্যাথলেটসদের হার্টবিট এবং এটা কতটুকু নরমাল নাকি অ্যাবনরমাল এটা নিয়ে কথা বলছি, কিন্তু আরো শুনবো এই কথাগুলো ইন ডিটেইলস, ট্রিটমেন্ট সহ একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা, এবং আমার সাথে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল জামিল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড হার্ট রিদম। আমরা কথা বলছিলাম ইরেগুলার হার্টবিট নিয়ে। স্যার যেটা বলছিলেন যে অ্যাথলেটসদের একজন এক্সাম্পলও দিলেন যে তার হার্টবিট থাকতো 40 বা অ্যারাউন্ড 40, তো সেটা কি তার জন্য নর্মাল ছিল? ওটা তার জন্য নরমাল। ওকে। আর এমনিতে যে স্ট্রেস বা অ্যাংজাইটিতে তো আমরা সবাই যাই, কিন্তু সেগুলো যখন সিমটমস আকারে আসে তখন তো এটাকে আমরা ডিজিজ হিসেবে কাউন্ট করব নাকি? হ্যাঁ, না আমাদের নর্মাল লাইফের অনেকগুলা আছে, ক্যারেক্টার আছে যেগুলা সবার মাঝে আছে, কিন্তু এটা একটা যখন একটা থ্রেশহোল্ড লেভেল ক্রস করে যায় তখন ওটাকে আমরা ডিজিজ বলি। মানে একজন আছে যে অ্যাংজাইটি তো আমাদেরও আছে, যে মেয়ে স্কুলে যাবে, গাড়িটা নষ্ট হয়ে গেল, বা পরীক্ষা কেমন করলো, বাবা মার সবারই অ্যাংজাইটি আছে, ইনকাম কমে যাচ্ছে করোনার সময় বিশেষ করে সবারই অ্যাংজাইটি বেড়ে গেল, এগুলো নর্মাল রেসপন্স। কিন্তু যখন এই ধরনের আছে কিন্তু যেটুক প্রবলেম তার থেকে 10 গুণ বেশি অ্যাংজাইটি সে করছে, তখন ওটা ডিজিজ, অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি আমরা। যারা এই ধরনের বেশি অ্যাংজাইটিতে থাকেন তাদের হার্টবিট সবসময় বেশি থাকে, বেশিরভাগ সময় 100-র উপরে থাকে। কারণ হলো যে যারা অ্যাংজাইটিতে থাকে বডিতে যে কিছু হরমোন রিলিজ হয়, ক্যাটেকোলামাইন্স বলি আমরা, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলোতে হার্ট রেট বাড়িয়ে দেয়। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে আমাদের অনেকগুলো ফোন আসছে, একটি ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ আব্দুল ভুইয়া, 56 ইয়ার। আচ্ছা, আপনি আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে বা কমিয়ে আমাদের সাথে একটু কথা বলুন। হ্যাঁ, আমি মিউট করে দিছি। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল্লাহ আল জামিল, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি স্যার, আমার ডায়াবেটিস হলো 30 বছর, আমি ইনসুলিন নিচ্ছি 25 বছর। আমার ডায়াবেটিস আনকন্ট্রোল। 2015 সালে স্যার আমার এনজিওগ্রাম হয়েছে, আমার প্রেশার অনেক বেশি ছিল, আমি আইসিইউতে ছিলাম, ইব্রাহিম কার্ডিয়াকে 4 দিন। ইদানিং আমাকে ওই যে বিস্টল 5 mg আমি খাচ্ছি আর ইনসুলিন নিচ্ছি ডায়াবেটিসের জন্য। তো ইদানিং আমি এই গত অক্টোবরের 3 তারিখ ইভার কেয়ার হসপিটালে আমাকে একটা করোনার অপারেশন করতে হয়েছে, ফলে ওইখানে আমাকে ইসিজি করলো। ইসিজিতে রেট আসছিল 49, রেট আসছে 49। এটা আসলে সাইনাস ব্রেডিকার্ডিয়া, সাইনাস ব্রেডিকার্ডিয়া। পিআর হলো 183, কিউআরএসডি হলো 91, কিউটি হলো 407, কিউটিসি হলো 368, আর এক্সসি হলো 47, কিউআরএস হলো আপনার 17, সি হলো 58। আপনার সমস্যা বলেন। এখন ধর আমার যেটা জানার বিষয় সেটা হলো, আমি ডাক্তার আমাকে বলছে যে আপনি বিস্টল 5 খাওয়ার কারণে আপনার একটা হার্টবিটটা কমে যায়। আমার হার্টবিটটা সবসময় আপনার এই 60 এর নিচে থাকে, 50 to 55 এরকম 54 এরকম থাকে। এনজিওগ্রাম করে কি আপনার ব্লক পাওয়া গিয়েছিল? লাগাইতে পারে তো আপনি ভালসারটিন খান। আপনার কি কোনো ব্লক পাওয়া গিয়েছিল? না, আমার ব্লক পাওয়া গিয়েছিল, সেটা আপনার 75% এর নিচে ছিল, ফলে আর আমাকে কোনো স্টেন্টিং বা আপনার ইয়ে করতে হয়নি। ঠিক আছে, আপনার হার্ট রেট যে 50 এর আশেপাশে থাকে, আপনি কি অজ্ঞান হয়ে গেছেন কখনো? না, আমি অজ্ঞান অনেক আগে একবার অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমার মাথা চক্কর দেয়, মাথা ঘুরায়, মাথা ঘুরায়। এই জন্য আমাকে ভালসারটিন 10 mg দিয়েছে, কিন্তু আমি তো ভালসারটিন 10 mg পাই না। আমি ভালসারটিন 10 হয় না তো, ভালসারটিন 10 হয় না, ভালসারটিন 40, 80, 160 হয়। জি, আমি তো ডাক্তার লেখে ভালসারটিন 10 mg, কিন্তু আমি ভালসারটিন 10 mg পাই না। সেটা অনেক সময় ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়। ওটা আপনি ওনার সাথে একটু কথা বলে এটাকে ঠিক করে নেবেন। আর আমরা চাই যে যার হার্টের প্রবলেম আছে, বিশেষ করে যারা ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের হার্ট রেট 50 থেকে 60 এর মধ্যে থাকলে ভালো, ঘাবড়ানোর কিছু নেই। যদি সিমটম হয় তখন আমরা ওষুধ চেঞ্জ করি। আচ্ছা, ঠিক আছে। আমি কি বিস্টল 5 mg খাবো না স্যার? আপনি বিস্টল 2.5 খেতে পারেন, তাহলে আপনার হার্ট রেটটা একটু কমবে। ও জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আর আমার যেটা জানা সেটা হলো আমার প্রেসার কিন্তু সবসময় বেশি থাকে, হাইপারটেনশন। তাহলে ওটার সাথে আপনি অন্য প্রেসারের ওষুধ খেতে হবে। আপনি ওই যে ডাক্তারকে দেখাছেন তার সাথে পরামর্শ করে এটা ঠিক করে নিন। ও স্যার, তাহলে আমি কি এখন ওই বিস্টল 2.5 খাবো? এটা ওনার সাথে যোগাযোগ করে এটা ঠিক করে নেন, 2.5 খেতে পারেন আপনি।
সেটাই আর কি, আমি আপনাকে সব দেখাইতে চাচ্ছিলাম আর কি। দেখাতে হলে আপনাকে আসগর আলী হাসপাতালে আসতে হবে। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এরকম এরকম আসলে সমস্যা অনেকেরই থাকে, অনেকে কনফিউজ হয়ে যায় যে কোথায় যাওয়া উচিত বা কি করা উচিত। আর সেজন্যই তো আমাদের এই অনুষ্ঠানটি, আমরা যে জায়গাটায় ছিলাম আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে মানুষের হার্ট মানে অ্যাংজাইটি থেকে। তো অ্যাংজাইটিতে হার্ট এই ক্যাটেকোলাইনমেন্ট যেহেতু হার্টে বেশি থাকে, মানে শরীরে বেশি হয়, সেজন্য হার্ট রেট বেশি থাকে। এবং কন্টিনিউয়াসলি যদি এটা বেশি থাকে তখন যাদের ট্যাকিকার্ডিয়া থাকে তাদের অনেকের প্রবলেম হয়। একটা হলো যে যাদের দ্রুত স্পন্দন 140-র উপরে যাদের সবসময় থাকতে থাকে, তাদের হার্ট আস্তে আস্তে এনলার্জ করে, এটা আমরা বলি ট্যাকিকার্ডিয়া ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। তো সে কারণে অ্যাংজাইটি যাতে না হয় সেটার চেষ্টা করতে হবে। সেটার চেষ্টা স্যার একটা তো হচ্ছে ড্রাগ দিয়ে চেষ্টা, আর যদি একটা হলো সেলফ মোটিভেটেড হতে হবে। নন ড্রাগটা হলো ইম্পর্টেন্ট বেশি, কারণ ড্রাগ যেগুলো দিয়ে আমরা অ্যাংজাইটি কমাই সবগুলো হলো এডিকটিভ বা হ্যাবিট ফর্মিং, না খেলে অ্যাংজাইটি বেড়ে যায়। তো যার জন্য অনেকে দেখবেন যে রিবোট্রিল, পেইস, তারপরে এই ধরনের ল্যাক্সোটেনিল, ল্যাক্সিল, এগুলা বছরের পর বছর খাচ্ছে, এটা অফ করতে পারে না, করলে তার অ্যাংজাইটি বেড়ে যায়, প্যালপিটেশন শুরু হয়। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে খুব গ্র্যাজুয়ালি এটাকে 1.5-2 মাস ধরে আস্তে 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 কমাতে হবে, এবং যাতে ব্রেনটা এবং তার মেন্টাল গেটআপটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়। আর স্যার লাইফস্টাইল মডিফিকেশনেও কি এটার কোনো ভূমিকা রয়েছে কিনা? খুবই ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন। তার মধ্যে একটা হলো যে যতটুকু সম্ভব স্ট্রেস অ্যাভয়েড করা, কিন্তু সম্ভব না, মানুষের স্ট্রেস আসবে। দ্বিতীয় হলো যে খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন করা। আমরা ইদানিং বিশেষ করে শহুরে জীবনে আমরা জাঙ্ক ফুড বেশি খাই, ভাজা পোড়া, বিশেষ করে ফাস্ট ফুডের দোকান, সেগুলো একেবারে অ্যাভয়েড করতে হবে যতটুকু সম্ভব। এগুলা একটাও স্বাস্থ্যকর নয়। আচ্ছা, আরেকটা হলো পুরান ঢাকায় যেটা মোগলরা চালু করে দিয়েছে, এটা খুব নটোরিয়াস ফুড এগুলা, হ্যাঁ, খালি তেল চর্বিতে ভর্তি। আর আমি কাচ্চি রান্না করে দেখেছি কিভাবে করে, সর্বনাশ, এত তেল ওর মধ্যে, কিন্তু মানুষ খাচ্ছে। তেলের সাথে সাথে স্যার থাকে মাটন, মাটনটা তো আমরা জানি যে রেড মিট, এবং ওর মধ্যে প্রচুর কোলেস্টেরল আছে। এবং যদি কেউ খেতেও চায় তাহলে মাসে একবার খেলো, 2-3 মাস পরে একটা বিয়ের দাওয়াত খেলো, কিছু আসে যায় না। কিন্তু পুরান ঢাকার লোকজন ডেইলি খায়, রেগুলারলি। আমি এমন পেশেন্ট পেয়েছি যে উনি সকালে নেহারি বা তেহারি দিয়ে নাস্তা করেন, দুপুরে কাচ্চি, রাতে মোরগ পোলাও, তার রুটিন খাবার, এর বাইরে উনি কিছু খায় না, সবজি খায় না, কিছু খায় না। ওকে, তো এনাদের তো প্রবলেম, এটা আসলে ভালো না। আমাদের সুষম খাদ্য খেতে হবে অবশ্যই। কার্বোহাইড্রেট থাকবে অল্প, প্রোটিন থাকবে, ভেজিটেবলস থাকবে, ফাইবার যেটা, এই তিনটা তো থাকতেই হবে, সাথে চর্বি থাকবে অবশ্যই, কিন্তু সেই চর্বিটা যেন টোটাল খাদ্যের 15%-এর বেশি না হয়। আর হলো যে সাথে মিনারেলস এবং এগুলা পানি, ভিটামিনস, এগুলা তো সবজির মধ্যে ভিটামিনস থাকে, মাংসের মধ্যে ভিটামিন থাকে, ওখান থেকে আমরা ওটা আলাদা করে খাওয়ার খুব একটা দরকার নেই। এটা ব্যালেন্স ডায়েট যেটাকে বলি আমরা, এগুলো যদি রাফলি এভাবে আমরা খাই তো মোটামুটি ব্যালেন্স ডায়েট হয়ে যায়। স্যার আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলছি, আরেকটা হলো যে আরেকটি ফোন এসেছে, ফোনটি নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি টাঙ্গাইল থেকে শহীদ মাহমুদ। শহীদ মাহমুদ, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? জি জি, ভালো লাগতেছে। আমি কালকে থেকেই প্রস্তুতি নিয়েছি যে আপনাদের অনুষ্ঠান দেখব। আচ্ছা, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে ডাক্তার আব্দুল্লাহ আল জামিল, প্রশ্ন করুন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি আছি ভালো। তো আমি তো কালকে থেকেই প্রস্তুতি নিয়ে আছি যে আপনাদের অনুষ্ঠান দেখব। জি, আপনার সমস্যা বলেন। যে আমার সমস্যা হলো 4 বছর আগে আমি ঢাকাতেই ছিলাম, ওই সময় আমার বুকে খুব ব্যথা হলো। তখন আমি পিজি হাসপাতালে যাই এবং ওখানে আমাকে ভর্তি করার পরে 7 দিন ভর্তি ছিলাম। এনজিওগ্রাম করার পর ওনারা বলছে যে 2টা ব্লক আছে আমার। তো রিং পরাইতে বলছিল, রিং পরাই নাই এখনো। আচ্ছা, ওষুধ খাচ্ছি নিয়মিত, ভালো ছিলাম। তো এখন গত 4-5 দিন হলো ব্যথা করে, একটু হাঁটাহাঁটি করলেই ব্যথা করে। তো যেহেতু 4 বছর ওষুধে ভালো ছিলেন এবং সেই ওষুধে এখন আর কাজ হচ্ছে না, আপনার সিমটম বেড়েছে, সেহেতু আবার আপনাকে একটু ইভ্যালুয়েট করতে হবে। প্রয়োজনে আবার এনজিওগ্রাম করে দেখতে হবে যে আপনার ব্লক হয়তো ওই 2টার জায়গায় আরও 1-2টা বেড়ে গেছে।
তো সেটা এনজিওগ্রাম ছাড়া তো নিরূপণ করা সম্ভব হবে না, আপনার জন্য সরাসরি এনজিওগ্রাম করাটাই বেটার হবে আর কি, যেহেতু অলরেডি আপনার দুটো ব্লক আছে। এখন বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আবার একটা এনজিওগ্রাম লাগবে, এবং তার পরবর্তীতে এনজিওগ্রামের পরে একটা ব্যবস্থা নিতে হবে, যে হয় আপনার রিং লাগবে না আপনার বাইপাস লাগবে না আপনি ওষুধের উপর থাকবেন, এটা নির্ভর করবে এনজিওগ্রামের রেজাল্টের উপরে। আচ্ছা আচ্ছা, আমি এই জন্য স্যার যে এখন আমি বেশ ভালোই ছিলাম, মানে হাঁটাহাঁটি করছি, আমি নিয়মিত হাঁটাহাঁটি করি, খাওয়া দাওয়া খুব মেনে খাই, তেল কম খাই, মানে যা যা মানে ভালো থাকা যায়। জি জি জি, মানে এতদিন হাঁটাহাঁটি করতাম, সকালে 2 কিলো 3 কিলো হাঁটতাম, কিন্তু এখন হাঁটতেও পারি না, একটু হাঁটলেই হাঁপাই যাই। তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে, এসে আবার ইভালুয়েট করতে হবে। একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি তো মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম যে এখন রিং করাই বা বাইপাস করি, যেটাই করি। এখন অনেকে বলে যে রিং করানো ভালো, আবার অনেকে বলে যে বাইপাসটা ভালো। এটা আসলে এইভাবে তো দুইটাকে কম্পেয়ার করা যায় না, দুইটাই স্বীকৃত পদ্ধতি এই হার্ট ব্লক, যে করোনারি আর্টারি ব্লকের চিকিৎসা হিসাবে। এটা কার কোনটা লাগবে এটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে। আপনি এনজিওগ্রাম করে যদি দেখা যায় যে না আপনার অনেক বেশি ব্লক, যে 3টা বা ততোধিক বড় বড় নালীতে ব্লক আছে, সেই ক্ষেত্রে বাইপাস সার্জারি বেটার রেজাল্ট দেয়। আর যাতে 1টা বা 2টা ব্লক থাকে এর জন্য তো বুক চেরার যুক্তি নাই, সেই ক্ষেত্রে আমরা রিং দিয়ে দিই, যেটা মেডিকেল টার্মে স্টেন্ট বলা হয়। দিলে সাধারণত রুগী 5-7 বছর ভালো থাকে এমনি চোখ বন্ধ করে। আমার অনেক রুগী আছে 10-15 বছর হয়ে গেছে, ওনাদের কোনো প্রবলেম হচ্ছে না, তারা নিয়ম মেনে চলেন। তো এখন কার কোনটা লাগবে এটা প্রত্যেকটা রুগীর জন্য আলাদা। উমুকে রিং বসায় ক্ষতি হয়েছে বাইপাস, আরে তুমুকে বাইপাস করে ভালো আছে, এটা কম্পেয়ার করা যাবে না, এটা প্রত্যেকটা ব্যক্তি আলাদা। কারোর চেহারার সাথে যেমন কারো মিলে না, কারো রোগের ধরনও চিকিৎসার রেসপন্সও আলাদা আলাদা। স্যার এমনি কিন্তু আমার বয়স কিন্তু মাত্র আপনার 42 বছর। সেটা কম বয়স হলে সাধারণত 50-এর নিচে হলে আমরা চেষ্টা করি বাইপাস সার্জারিটা অ্যাভয়েড করার জন্য। 50-এর উপরে হলে সাধারণত বাইপাসের দিকে আমরা ঠেলে দিই, যাদের বেশি ব্লক থাকে। 1টা 2টা ব্লক থাকলে যে কোনো বয়সের আমরা রিং বসাই। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তিনি মনে হয় তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। স্যার আপনার কাছ থেকে একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক আপনারা যারা দেখছিলেন এবং আমাদেরকে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা, আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা নিয়ে। আমাদের সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার সবাইকে স্বাগত জানাতে চাই আজগর আলী হাসপাতাল এই স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে, এবং আমি তো রয়েছি, আমার সাথে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল জামিন। আমরা কথা বলছিলাম আসলে হৃদস্পন্দনজনিত রোগ এবং এর চিকিৎসা নিয়ে। আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন এবং ফোন নাম্বারটা ডেফিনেটলি আমাদের স্ক্রলে রয়েছে, আমি আবারও বলে দিচ্ছি 83325098 832754 এই নাম্বারে। স্যার আমরা তো কথা বলছিলাম যে কজগুলো নিয়ে, যে কি কি কারণে আসলে হৃদস্পন্দনজনিত সমস্যাগুলো হয়। এবার একটু ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্ট তো আসলে এক একটা কজ অনুযায়ী ট্রিটমেন্ট হয়, তারপর ওভারঅল ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু বলতেন। ওভারঅল ট্রিটমেন্ট আমি যদি শুরু করি, যে এনজাইটির কারণে যেটা হয় সেটা ওনার কি কারণে এনজাইটি হয়, এনজাইটির কারণটা আগে দূর করতে হবে, তাহলে এটা থেকে যায়। 2 হলো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা বললাম, লবণ, বিভিন্ন ধরনের লবণের তারতম্য, ট্রেস এলিমেন্টের তারতম্য, ওগুলো কারেক্ট করলে এটা চলে যায়। যাদের কিডনি রোগের জন্য যাদের এটা বেশি হয়, তাহলে কিডনির ওই যার দরকার ডায়ালিসিস লাগবে বা অন্য ধরনের সে চিকিৎসা করলে এটা ঠিক হয়ে যাবে। আর যাদের থাইরয়েড প্রবলেম, থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে, অথবা অতিরিক্ত থাইরয়েড হরমোন থাকলে ওটা ট্রিটমেন্ট করে কমিয়ে আনতে হবে। হার্টের জন্য যে যাদের ব্র্যাডি অ্যারিথমিয়া হচ্ছে, যে এসএ নোডাল ডিজিজ, যেটা ন্যাচারাল পেসমেকারের ডিজিজ, সেই ক্ষেত্রে কোনো ওষুধে কাজ করে না অ্যাকচুয়ালি। তখন এই অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনেকে, যেমন একজন ফোন করলেন যে বিসলল খাওয়াতে তার হার্ট রেট কমে যাচ্ছে, তো কিছু ওষুধ আছে যেগুলোতে হার্ট রেট কমিয়ে দেয়, তার মধ্যে বেটা ব্লকার গ্রুপ, যেটা বিসলল আছে, বেটা লক আছে, এই ধরনের কিছু ওষুধ। এই জিনিসগুলোকে যদি খেয়ে থাকে তাহলে চেঞ্জ করতে হবে, কারণ এটার ইফেক্ট 2-3 দিন থাকে, তারপরে নর্মালে চলে আসে। তাছাড়া ডিগক্সিন আছে, ডিলটিয়াজেম আছে, ভ্যারাপামিল আছে, এই ওষুধগুলো হার্ট রেটকে কমিয়ে রাখে। তো এগুলো খায় কিনা রোগী, এগুলো পাচ্ছে কিনা, এগুলো দেখে তো ওগুলোকে চেঞ্জ করে অন্য ওষুধে গেলে হৃদস্পন্দন ঠিক হয়ে যায়।
আর যাদের কোনো ট্রিটেবল কজ পাওয়া যায় না তাদের ক্ষেত্রে তখন আমরা ডিভাইস দিই, পেসমেকার। সাধারণত বাঁ দিকের এই ক্লেভিকলের নিচে এখানে যে কলার বোন আছে তার নিচে আমরা এখানে একটা পকেট করে ওখানে ব্যাটারিটা রাখি আর তার দিয়ে হার্টের সাথে যুক্ত করে দিই, একটা বা দুটা তার দিয়ে। সিঙ্গেল চেম্বার বা ডুয়েল চেম্বার বিভিন্ন রকমের ডিভাইস আছে। ইদানিং যাতে এমআরআই প্রবলেম না হয় সেজন্য এমআরআই কম্পাটেবল ডিভাইসও এসছে, কিন্তু এটার দামটা বেশি আর কি। আচ্ছা, তো এগুলো আমরা বসিয়ে দিই, তখন এই ব্যাটারি সেন্স করতে পারে যে তার নিজস্ব বিট আসছে কি আসছে না। যদি সে নিজস্ব বিটটা সেন্স করে তখন চুপচাপ থাকে। যখনই দেখে যে না বিটে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে, এটা প্রোগ্রাম করা থাকে, তখন সে এখানে স্টিমুলেশন দিয়ে হার্টটাকে চালু করে। তো যার কারণে এই রোগী যারা বারবার অজ্ঞান হয়ে যেত, ডিভাইসটা লাগিয়ে দিলে এই সিমটমটা চলে যায়। আরেকটা হলো যে যাদের দ্রুত স্পন্দন হয়। স্যার আমরা তো ট্রিটমেন্টগুলো নিয়ে শুনছি, আবারও শুনবো। একটা ফোন এসেছে, ফোনটা নিতে চাই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। অবশ্যই বলুন কথা। ডাক্তার সাহেব, আমার বাচ্চা ক্লাস 5 এ পড়ে, মেয়ে বাচ্চা। জি জি। ও রিসেন্টলি 2-3 মাস হলো ওর হার্টবিটটা খুব বেশি হয় মাঝে মাঝে, সকালে কিংবা রাতে। তখন আমি ওকে ডাক্তারের পরামর্শে ইন্ডিভা 10 mg রাতের বেলা একটা খাওয়াই, তো মোটামুটি ভালোই থাকে। কিন্তু এখন তো করোনা, এর জন্য কোনো ডাক্তার শরণাপন্ন হচ্ছি না। বয়স কত বললেন? ওর বয়স 12। 12। ও খুব হাইট খুব বেড়ে যাচ্ছে, করোনা কারণে প্রায় 5 ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এটা মেয়েদের এই সময় গ্রোথ হয়, গ্রোথ স্পার্ক বলি আমরা। এই পিউবার্টির সময়, এই সময় মেয়েরা ছেলেদের চেয়ে তরতর করে লম্বা হয়ে যায়, যে একটা জায়গায় আটকে যায়, আর ছেলেরা আস্তে আস্তে বাড়তেই থাকে। তো সে কারণে ওর গ্রোথে হবে, স্পার হচ্ছে এক সময় যে ও থেমে যাবে, কারণ ওর বোনের যে গ্রোয়িং এন্ডগুলো ফিউজড হয়ে যাবে, তখন গ্রোথ থেমে যাবে। আর হৃদস্পন্দন বেড়ে কত হয়, 120 পর্যন্ত গেলে কোনো চিন্তা করবেন না, কোনো ক্ষতি হবে না। একটা হলো যে হার্টবিটটা কখন বেড়ে যায়, ও যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করে বা দৌড়াদৌড়ি করে এসে হার্টবিট বেড়ে যায় 130-140 উঠে যায়, কোনো চিন্তার কারণ নেই। দৌড়াদৌড়ি করলে হার্টবিট বাড়বে। আর যদি ঘুমের মধ্যে হার্টবিট 30ও নেমে যায়, তাও চিন্তার কোনো কারণ নেই। ঘুমের মধ্যে শরীরের চাহিদা কম থাকে, হার্ট রেট কমে যায়। এটা আল্লাহ তাআলা মেকানিজম করে রেখেছেন আমাদের শরীরে। এখন ইন্ডিভার 10 খুব জরুরি না 12 বছরের একটা বাচ্চার। হার্টবিট বাড়ুক না, অসুবিধা কি? যদি এমন হয় যে না 150, 60, 70, 180, 200-তে উঠে যাচ্ছে, অবশ্যই একজন ইলেকট্রোফিজিওলজিস্ট দেখাবেন। কার্ডিওলজি, ইলেকট্রোফিজিওলজি যারা করে তাদের সাথে যোগাযোগ করবেন। ওনার ফোনটি কেটে গিয়েছে অনেক আগেই, হোপফুলি তিনি তার অ্যান্সার পেয়ে গিয়েছেন। আমরা তো ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম স্যার, কিন্তু আপনি যে কথা প্রসঙ্গে বা যে ফোনটি আসলো, ইন্ডিভার 10 এই ড্রাগটা আমরা ইন জেনারেল দেখি যে ডক্টরের কাছে না গিয়ে অনেক স্ট্রেস অ্যাংজাইটিতে খেয়ে ফেলে। এটা হলো যে বেটা ব্লকার গ্রুপের ফার্স্ট ড্রাগ। রাইট। এটা অনেক বছর আগে, অনেক পুরনো ড্রাগ, কিন্তু এখনো খুব ইউজফুল। আর এটা শুধু হার্ট রেট কমানো না, এটার আরেকটা হলো যে অ্যাংজাইটি ডিসঅর্ডারে সাইকিয়াট্রিস্টরা খুব ইউজ করেন। এর আরো অনেক ফাংশন আছে, যেমন যাদের মাইগ্রেন অ্যাটাক হয় তাদেরকেও এই প্রোপ্রানোল দেওয়া হয়। ইন্ডিভারটা হলো প্রোপ্রানোল, ইন্ডিভারটা হলো ট্রেড নেম, আইসিআই কোম্পানি। রাইট, এক্স্যাক্টলি। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে এটা ইন জেনারেল যে অনেকেই এটা মানে খেয়ে ফেলে, হলে এটা দেয় না, এটা কি উচিত কিনা ডক্টরের পরামর্শ ছাড়া? পরামর্শ ছাড়া খাওয়া উচিত না কোনো ওষুধই। বিশেষ করে বিদেশে তো ইন্ডিভার আপনি ওভার দ্য কাউন্টার পাবেন না। রাইট, এটা শুধু বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে ইভেন ইউ ক্যান গেট দ্য অ্যান্টি ক্যান্সার ড্রাগ অলসো। এটা কাগজে নাম লিখে নিয়ে যাবেন, দোকানদার আপনাকে দিয়ে দিবে। কিন্তু বিদেশে তো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া খুব ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। শুধু ওভার দ্য কাউন্টার কিছু আছে, যেমন প্যারাসিটামল, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, এগুলো পেন কিলার হিসেবে ইউজ হয়। ভিটামিনসগুলো অ্যাভেলেবল আছে। জয়েন্ট পেনের জন্য অনেকে যে জয়নিক্স খায় আমাদের দেশে, যে গ্লুকোসামাইন, সেটাও তো উচিত। এগুলা ওভার দ্য কাউন্টার অ্যালাউড আছে বাংলাদেশে। বাংলাদেশ না, বিদেশে কথা বলছেন। এগুলা খুব একটা ক্ষতি করে না বলে এগুলো অ্যালাউড আছে। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে যে খায় ফেমোটিডিন, একসময় রেনিটিডিন সারা ওয়ার্ল্ডে হাইয়েস্ট সেলার ছিল, এই ওষুধগুলো ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবল। যেমন অমিপ্রাজোলটা অ্যাভেলেবল। রাইট স্যার, একটা ফোন চলে আসছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন, আমাদের সাথে আছেন।
জি ভালো আছি, আমিও ভালো আছি, স্যারও ভালো আছে। আপনি আপনার প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিল মামা, আমি আক্তারের দুলা ভাই। জি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। আমি আমিনুল ইসলাম। জি জি বলেন। তো ওই যে হার্টের রোগী যাদের করোনা হয় তাদের কি করণীয়? হার্টের রোগী যাদের করোনা হয় তাদের করোনা চিকিৎসাটা ফার্স্ট দেখতে হবে যে তার সিমটম কেমন, তার কাশি বাড়তেছে কিনা, শ্বাসকষ্ট বাড়ছে কিনা। এখন বাজারে ধরেন পালস অক্সিমেট্রি পাওয়া যায়, ঘরে বসে আপনি অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে পারেন আঙ্গুলে লাগিয়ে। যদি দেখেন যে 92 বা তার নিচে নেমে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, যে কোনো একটা হসপিটাল ইমার্জেন্সিতে চলে যেতে হবে, বিশেষ করে যেখানে আইসিইউ ফ্যাসিলিটি আছে। কারণ এই রোগীদের এক পর্যায়ে যে হয়তো কারো আইসিইউ লাগতেও পারে, তো চেষ্টা করা হয় যাতে আইসিইউতে না নেওয়া হয় বা ভেন্টিলেটরে না দেওয়া লাগে, যেটাকে সবাই লাইফলাইন হিসেবে জানে। তো এই ভেন্টিলেটর আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এটা আউটকাম ভালো না। কিন্তু সাধারণত হাই ফ্লো ক্যানোলা দিয়ে আমরা এটা মেনটেন করি। আইসিইউ লাগে, সাপোর্ট লাগে, অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে। তো যাদের হার্ট দুর্বল আছে, যারা হার্ট ফেলিয়ারে আছে অনেক দিন যাবত, যারা ডায়াবেটিক রোগী, যাদের কিডনি প্রবলেম আছে, যারা অনেক মোটা, এদের করোনা রোগটা বেশি হয়। তো যার কারণে এনারা সাবধানে থাকবেন, এরা ক্রাউড অ্যাভয়েড করবেন, মাস্ক ব্যবহার করবেন সবসময় ঘরের বাইরে গেলেই, এবং বারবার যে হ্যান্ড স্যানিটাইজ করতে বলি আমরা। যদি বাইরে যান তাহলে ছোটো শিশিতে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বের হতে পারেন। আর ঘরে থাকলে বা কোনো কোথাও গেলে যেখানে হাত ধোয়ার ফ্যাসিলিটি আছে, সাবান দিয়ে বারবার হাত ধোয়া যায়, ঘন্টায় একবার ধুতে পারলে ভালো হয়। এই জিনিসগুলো মেনটেন করলে করোনার থেকে বেঁচে থাকা সম্ভব। তবে কার হবে এটা এখনও বিজ্ঞান করতে পারেনি যে অমুকে বেঁচে যাবে, অমুকে হবে। কারণ আমরা ডাক্তাররা কিন্তু এফেক্টেড হচ্ছে বেশি, পলিটিশিয়ানরা এফেক্টেড হচ্ছেন বেশি, কারণ ওনারা ক্রাউডে যাচ্ছেন। অনেকে মাস্ক, কথা বলার সময় মাস্কটা নামিয়ে ফেলছেন, কিন্তু মাস্ক নামানোর কোনো দরকার নেই, কারণ কথা মাস্ক রেখেও বলা যায়। কিন্তু সবার ধারণা যে ঠোঁটই যদি না দেখলো তো আমার কথা বুঝবে কীভাবে। আর রুগীরাও আমার চেম্বারে ঢুকে আগে মাস্কটা নামে, তারপর কথা বলা শুরু করে। কিন্তু এটা কোনো প্রয়োজন নেই, মাস্ক রেখে থাকবেন। দুই দিকেই যদি মাস্ক থাকে তাহলে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক কমে যায়। 2 মিটার যদি দূরে থাকতে পারেন তাহলে আরও কমে যায়। তো সেই ক্ষেত্রে, এবং একজনের সাথে বেশিক্ষণ কাছাকাছি না থাকা, বিশেষ করে যদি জানেন যে তার করোনা আছে, 15 মিনিটের বেশি যেন কাছে না থাকেন। লং এক্সপোজার লাগে করোনা অ্যাকোয়ার করতে। 2-3 মিনিট 5 মিনিট কথা বলে সরে আসলেন, রিস্ক কম। কিন্তু যদি অনেক সময় ধরে তার রুমে বসে থাকেন তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি। এক্স্যাক্টলি, যিনি ফোন করেছেন তিনি অবশ্যই তার অ্যান্সারটি পেয়ে গিয়েছে। স্যার, আমি আমাদের ফেসবুক পেজে অনেক কমেন্ট এসেছে, সেখান থেকে আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্নটি করেছেন রিপন দেবনাথ প্রীতম। তিনি বলেছেন হার্টের সমস্যা কি বয়সের উপর নির্ভর করে কিনা? অবশ্যই করে। ওকে, মানে হার্টের তো বহু রকম সমস্যা আছে। তার মধ্যে কিছু রোগ আছে যে একদম বাচ্চা অবস্থায় শুরু হয়, কিছু রোগ আছে যে অ্যাডোলেসেন্টে হয়, কিছু রোগ আছে যৌবনকালে হয়। আর যেগুলা হার্ট রক্তনালী ব্লকের জন্য যে রোগ হয়, অথবা ব্র্যাডি অ্যারিথমিয়া যেগুলো আমরা বলতেছি, যেটা সাইনাস নোডের ডিজিজ, এগুলো ওল্ড এজে বেশি হয়। রাইট স্যার, কিন্তু আমাদের দেশে রক্তনালীর রোগটা 35 ক্রস করলেই দেখা যাচ্ছে যে খুব কমন, খুব কমন, এবং সেটার জন্য তো ডেফিনেটলি লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগে ফোনও পেয়েছি এবং প্রশ্ন ছিল আপনার কাছে যে করোনা রিলেটেড একটা প্রশ্ন ছিল যে কার্ডিওলজি হয়তো তার আগে থেকে হার্টের সমস্যা আছে, তার করোনা হয়েছে, আবার অনেকে করোনা হয়েছে সেখান থেকেই হার্টের সমস্যা হচ্ছে। তো সেটার ট্রিটমেন্ট ব্যবস্থা অলরেডি আপনি কিন্তু বলেছেন। একেবারে ইনে নাটশেল আমি শুনতে চাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে হলো যে যিনি হার্ট অ্যাটাক নিয়ে আসছেন তার তো হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, এবং হসপিটালে আইসোলেটেড একটা জায়গা থাকবে যেখানে করোনা পজিটিভ রোগীদের রাখা হয়। আমাদের হসপিটালে এরকম ব্যবস্থা করা আছে। তারা ওই রেড জোন লেখা আছে যে ওখানে থাকবেন, এবং ওখানে আমরা পিপিএম গাউন টাউন পরে যে আমরা রোগীদের ট্রিটমেন্ট করে, তার ট্রিটমেন্টটা যাতে অবহেলা না হয়। গাইডলাইন যেটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমাদের যে কার্ডিয়াক সোসাইটিরও যে গাইডলাইন করোনা রোগীদের ম্যানেজমেন্টের, সেই ক্ষেত্রে বলা আছে যে কোনো হসপিটালে যদি 2টা ক্যাথ ল্যাব থাকে তাহলে একটা ক্যাথ ল্যাব শুড বি ডেডিকেটেড ফর দ্য করোনা পেশেন্ট, আরেকটাতে নর্মাল পেশেন্ট রাখা। কিন্তু যেহেতু এটা সম্ভব হয় না, আমাদের হাসপাতাল তো ক্যাথ ল্যাব একটা। ওকে স্যার, এটাই আশার কথা যে ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে আমরা করছি না তা না,
কারণ যারা ইমার্জেন্সি হার্ট অ্যাটাক নিয়ে আসছে রোগী বাঁচানোর জন্য আমরা করে ফেলতেছি, তখন আমরা করোনা টেস্টের জন্য ওয়েট করতে পারছি না, কারণ যে প্রথম 6 ঘন্টা হলো গোল্ডেন টাইম, রাইট, মানে ফার্স্ট আওয়ার হলো গোল্ডেন টাইম, 6 ঘন্টার মধ্যে আসলে আমরা প্রাইমারি এনজিওপ্লাস্টি করি, এক্স্যাক্টলি, এবং যে বন্ধনালীটা খুলে দিতে পারলে হার্টের ড্যামেজটা কম হয়, তো সেই ক্ষেত্রে আমরা রেট্রোগ্রেডলি ইনভেস্টিগেট করি। এক্স্যাক্টলি স্যার, আসলে যত সীমাবদ্ধতা থাক না কেন আমরা ডক্টররা কিন্তু আমাদের দায়িত্ববোধ থেকে কখনো সরে আসি না, আমরা কিন্তু রোগী ফেরত দিচ্ছি না এবং রোগীরা করোনার জন্য এই যে করোনা এটা ট্রিটমেন্ট করব না সেটা না, আমরা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। এটাই আমাদের আশার কথা, এটাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার অনেক মূল্যবান সময় থেকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা থেকে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের সাথে এবং অবশ্যই খুবই প্রয়োজনীয় টপিক নিয়ে আমি চলে আসব, আমার সাথে থাকবেন একজন স্পেশাল ডক্টর। সো সে পর্যন্ত ভালো থাকুন, স্বাস্থ্য বিধি মেনে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।